আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা যে সমস্ত বিষয়গুলো আলোচনা করব তার ভিতরে গাজা ভূখণ্ড এবং ইসরায়েলের যুদ্ধ, আর নেতানিয়াহুর যেই মন মানসিকতা, সর্বশেষ আমরা একটু আলোচনা করব ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিষয় এবং ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে। আজকে আমরা সর্বপ্রথম যে আলোচনা করব সেটা হচ্ছে গাজা ভূখণ্ড। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং হামাসের মধ্যে একটা চুক্তি হয়েছে বা একটা যুদ্ধবিরতি হয়েছে। উক্ত যুদ্ধবিরতির আওতায় তার কাছে বন্দীকৃত যে সমস্ত ইসরায়েলিগণ আছেন তাদেরকে নির্দিষ্ট সংখ্যায় মুক্তি দিবেন। বিনিময়ে ইসরায়েলের পক্ষ থেকে বা ইসরায়েলের ভিতরে যে বন্দী আছেন জেলখানায় তাদেরকে নির্দিষ্ট সংখ্যক মুক্ত দেওয়া হবে। বিভিন্ন চুক্তির আওতায় আমরা দেখছিলাম গত কয়েকদিন পর্যন্তই হামাস দুইজন বা তিনজন কোনো ইসরায়েলিকে মুক্তি দিলে সেক্ষেত্রে ইসরায়েলি হয়তো 200 এরকম নির্দিষ্ট একটা সংখ্যক ফিলিস্তিনিদেরকে মুক্ত করতেন, যারা নিরপরাধ, যাদেরকে যুদ্ধ শুরু করার পর থেকে যে বিভিন্ন অজুহাতে ওই আপনার গাজা ভূখণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছিল। যাই হোক, এই বিনিময় চুক্তির আওতায় বা জিম্মি চুক্তির আওতায় আপনার অনেকগুলা লোক ওই সর্বশেষ 2-3 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওইখানে বাজে আসলে গ্যামজামটা, যেটা হচ্ছে আপনার যেই যাদেরকে হস্তান্তর করা হয়েছে যে 3টি মরদেহ, তার ভিতরে একটি মরদেহ, একটি বাচ্চার আর কি, বাচ্চার মরদেহ হামাস বলতেছে ওই বাচ্চার মরদেহ না, এটা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মরদেহটি তার না। অর্থাৎ যাদেরকে হামাস গ্রেপ্তার করে নিয়ে গেছে কোনো ইসরায়েলি বন্দীদের সাথেই সেটা ম্যাচিং করতেছে না। এরই প্রেক্ষাপটে হামাসের কোনো লোকদেরকে, হামাস বা ফিলিস্তিনের কোনো লোকদেরকে ইসরায়েল মুক্তি দেয় না। অবশেষে তার পরের দিন অর্থাৎ আজকে আরও একটি লাশ হস্তান্তর করা হয়েছে ফিলিস্তিনের পক্ষ থেকে বা হামাসের পক্ষ থেকে। ইসরায়েলের ওই যে লাশটি যেন মিলতেছে না বলছে, তার বিনিময়ে দেওয়া হয়েছে যেন এইটা ওই ব্যক্তির লাশ বলে। এখন ওটা ইসরায়েলের যারা এই সমস্ত ফরেন্সিক বিভাগ আছেন তারা ওইটার বিষয়ে তদন্ত করছেন বা মেসিং করে দেখছেন মিলে যে ব্যক্তির কথা বলা হয়েছে তার সাথে। এখন আমার এখানে একটা প্রশ্ন, যেটা হয়েছে গিয়া ইসরায়েল বলতেছে যে তাদের কোনো বন্দীকৃত বা এই পর্যন্ত যত বন্দী আছে ফিলিস্তিনের কাছে, উক্ত বন্দীদের কারোর সাথেই এই যে ইসরায়েলের এই ব্যক্তির, এই শিশুটির আর কি মিলে না, ডিএনএ মিলে না। তাহলে এই ব্যক্তির আসলে কে? এটা হয়তো যাই দেখেন ফিলিস্তিনের কোনো এক নিষ্পাপ কোনো এক শিশুর, এটা হয়তো দেখবেন আবার ফিলিস্তিনে হয়তো ফেরতও আসবে না হয়তো বা। মুসলিমরা আমরা এইভাবে এরমই অবাগা যাদের মূল্য নেই। ইসরায়েল এখানে তার ছোট শিশুর বাচ্চা, ছোট্ট শিশু বুঝে নিচ্ছে। এখানে আমরা মুসলমানদের আজকে বৃদ্ধা আবাল বৃদ্ধা বনিতা এত মারা গেছে, কোনো নিরাকার নাই। কে কোথায় আছে, মরে ফসে রয়েছে না কি গলে গেছে, কোনো খবর নাই। যাই হোক, এখানে অসম যুদ্ধ শেষ হোক এই আশাবাদ আমরা শেষ করি। আর আমরা যাচ্ছি একটু ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা জানি বিগত 3 বছর যাবৎ চলমান। তার ভিতরে সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন বিতর্কে জড়াইছেন ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বা সোশ্যাল মিডিয়ায়, তাদের যে ট্রুথ সোশ্যাল মিডিয়া আছে সেখানে তারা এগুলা বলেন আর কি। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে জেলেনস্কিকে আপনার স্বৈরশাসক বলছে, তার নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আর বৈধ প্রধানমন্ত্রী না, এরকম ইত্যাদি ইত্যাদি কথা বলছে। তার বিনিময়ে বা তার জবাবে জেলেনস্কিও বলেছে যে আসলে তিনি অর্থাৎ মিস্টার ট্রাম্প যে সমস্ত কথাগুলো বলছেন এগুলো হয়তো ভুল তথ্যের ভিত্তিতে বলছেন ইত্যাদি ইত্যাদি। যাক, অবশেষে ওই যে আগের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে কংগ্রেসম্যানগণ সবাই বলছে যাচ্ছেন ইউক্রেনের খনিজ সম্পদের বাঘ। অবশেষে বিভিন্ন চাপে নতি স্বীকার হয়েছেন মিস্টার জেলেনস্কি। তিনি তার সম্পদ অর্থাৎ তার দেশের প্রাকৃতিক সম্পদের 50% ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার জন্য রাজি হয়েছেন। প্রায় ওই বিষয়ে খোঁজটা দ্বার প্রান্তে এই বিষয়ে বিভিন্ন মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়াগুলো বর্ণনা করেছেন।
জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে এটাই বোঝা যায় আসলে ওই ডোনাল্ড ট্রাম্প যেই যা কিছু দাবি করছেন ওইটা দেওয়া ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের আর কোনো আসলে বিকল্প নেই। তাই হয়তো সে নিজ দেশের প্রাকৃতিক সম্পদের ভাগ অন্য কাউকে দিয়ে হলো তিনি আসলে কতটুকু লাভ হবে সেটা সময় বলে দেবে। রাশিয়ার মতো পরাশক্তির বিরুদ্ধে। হুম। আর আমরা ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে একটু আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প আসলে এমন একজন ব্যক্তি যিনি যেটা চান ওইটাই আসলে নেওয়ার জন্য উদগ্রীব থাকেন, হোক সত্য হোক মিথ্যা, বিভিন্নভাবে নিয়ে বা ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্নভাবে তিনি ওইটা নিতেই চান। যেমন ইউক্রেনের ক্ষেত্রে তিনি নিয়েছেন, ইউরোপের থেকে তিনি দেখবেন এখন নেবেন। হ্যাঁ, ইউরোপ থেকে অনেক কিছুই নেবেন সে, আবার কিছু দিবেন, অর্থাৎ বিনিময়ে কিছু দিবেন। বিনিময় কি? বিনিময় হচ্ছে যেমন টাকার বিনিময়ে অস্ত্র বিক্রি করবেন ইত্যাদি ইত্যাদি এভাবে। হ্যাঁ, তিনি তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে তিনি এমনকি তার বন্ধু বলা হয় নরেন্দ্র মোদীকেও তিনি সার তিনি অর্থাৎ নরেন্দ্র মোদী রাশিয়ার থেকে রাশিয়া যুদ্ধের পরে থেকে আর কি যেই কম দামে রাশিয়া থেকে তেল কিনতো সেই তেল এখন অনেক বলা হয়েছে যে এই মোদিরা অর্থাৎ ইন্ডিয়ার সরাসরি রাশিয়া থেকে কিনতে পারবে না, অর্থাৎ রাশিয়া থেকে তেল কিনবে যুক্তরাষ্ট্র থেকে আবার ওই তেল ভারত কিনে নেবে আর কি। সোজা বাণিজ্য থেকে, অর্থাৎ খাবার যেটা সোজা সামনে দিয়ে খায় সেটা না খায় সে হাত ঘুরাইয়া, হ্যাঁ, বাম পাশ দিয়ে আর কি খাইবে, এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, অর্থাৎ এখানে যুক্তরাষ্ট্র লাভ করবে। এখানে রাশিয়ার হয়তো কোনো লোকসান নাই, কেননা রাশিয়া আগেও কম দামে তেল বিক্রি করতো, এখনও হয়তো কম দামে বিক্রি করবো। ওই তেল আগে কম দামে সরাসরি ভারতের কাছে বিক্রি করতো, সেই তেল এখন সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে কম দামে বিক্রি করবে। এখন যুক্তরাষ্ট্র ওই তেল নিয়ে কী করবে সেটা হয়তো তার বিনিময়ে হয়তো কিছু চুক্তি হবে যুক্তরাষ্ট্রের সাথে, যেন ভাই তুমি আমার তেল কিনবে, ঠিক আছে কম দামে কিনবে, কিন্তু বিনিময়ে তোমার কোম্পানি আমার দেশে বাণিজ্য করবে, ব্যবসা করবে, হয়তো এরকম কোনো ইয়ে থাকবে। বা তুমি আমাকে সুইফট সিস্টেম, যেটা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বা আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেন ওইখানে আবার আমাকে যোগদান করাইবা। হ্যাঁ, হয়তো এই ক্ষেত্রে রাশিয়া তার অন্য দিক দিয়ে তার লভ্যাংশ সে বুঝে নেবে, ডোনাল্ড ট্রাম্পও এখানে লাভবান হবে। কিন্তু যেন অন্যান্য দেশ তারা হয়তো সরাসরি কম দামে কিনতে পারতো সেটা কিনতে পারবে না, সেটা তারা হয়তো বেশি দামে কিনবে। যেমনি হোক ডোনাল্ড ট্রাম্প একজন বাণিজ্যিক ব্যবসায়ী মানুষ, তিনি সবসময় বাণিজ্যিক দিকটি সবসময় বেশি চিন্তা করেন। হ্যাঁ, এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রকৃতি বা প্রতিকৃতি বা হ্যাঁ ব্যক্তিত্ব আর কি। যাই হোক, সারা পৃথিবী সমৃদ্ধি বড় উঠুক এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের এখানে ভিডিও অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।